ঠাম্মির বয়স এখন 75। বেশ জাঁদরেল মহিলা তিনি। একসময় ট্রেনের টিটি ছিলেন, বাপের বাড়ি কলকাতায়, এবং ভালোবেসে বিয়ে করেন আমার দাদুভাইকে। আমার দাদুভাই কলকাতার এক ছাপাখানায় কাজ করতেন। ঠিক আমার ঠাম্মির বাড়ির পাশেই ছিল ওদের মেশ বাড়ি। দুজনের রোজ দেখা হতো, আর দুজনেই যৌবনকালে ছিলেন অপূর্ব সুন্দর। একদম হরপার্বতীর জুটি ছিলেন। বিয়ের পর এক ছেলে এক মেয়ে হয়। ছেলে মেয়ে দুজনেরই বিয়ে হয়ে যায়, আর ছেলের ঘরে 2 নাতনি, আমি, আমার বোন। আমি একটু বড়, বোন সবে মাত্র 1 বছরের। গুছানো সংসার ছিল ঠাম্মির। হঠাৎ একদিন ঠাম্মি মাথা ঘুরিয়ে পড়ে যায়। বাবা দাদুভাই গিয়ে তুলে এনে ডাক্তারপত্র দেখালো। ঠাম্মি একটু একগুঁয়ে, চিরকালই লেখাপড়া জানা সত্ত্বেও ডাক্তারপত্র দেখানো একদমই পছন্দ করে না। তার চেয়ে বরং পূজা পাঠ টুকটাক এইসবেই রুচি ছিল তার। তবে আজ ঠাম্মি বেহুঁশ, আর আমরা সবাই ভয়ে। কারণ যে মহিলা 60-70 বছর পর্যন্ত বয়সের তোয়াক্কা না করে দিব্যি মেয়েদের মতো এখনও গাছে চড়ে বাইক চালায়, দেখলে বোঝা যায় না যে 60-এর গণ্ডি পার করেছে কবেই। আজ সে একদম শান্ত, তাই সবাই আমরা ভয়ে একটু। ডাক্তারবাবুকে দাদুভাই জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ডাক্তার, কি বুঝছো? ডাক্তার দাদু হলো আমার দাদুভাইয়ের বন্ধু। দাদুভাইয়ের কথায় ডাক্তার দাদু উত্তর দিলেন, ভালো বুঝছি না, কয়েকটা রিপোর্ট করতে দিচ্ছি, রিপোর্টগুলো আসুক তারপরে বলছি। দিয়ে ডাক্তার দাদু কয়েকটা রিপোর্ট করতে দিল। কয়েকদিন বাদে রিপোর্টগুলো এলো। রিপোর্ট আসতে জানা গেল ঠাম্মির ক্যান্সার হয়েছে, কিন্তু কতটা ছড়িয়েছে ঠিক বোঝা যাচ্ছে না। আসলে ঠাম্মির ঠিক বগলের পাশে একটা ফোঁড়া হয়। বছরখানেক আগে করার কথা বলছি। যেহেতু ঠাম্মির ডাক্তার ঔষধ বিরোধী, তাই ঔষধ খাওয়া তো দূর, উল্টে পুঁই পাতা বেটে লাগানো হ্যানা ত্যানা করে নানা বিদখুটে কাণ্ড করে। আর ফোঁড়া যায় ধরবে, তখন অনেকটাই নিরুপায় হয়ে ওটা চেরাই করতে হয়। আর ওখান থেকেই ক্যান্সারের সূত্রপাত। ভেতরে ভেতরে যে তার মারণ রোগ বাসা বেঁধেছিল বুঝতেই পারেনি ঠাম্মি। শুধু ওই জায়গাটায় মিশমিশ করত, আর মাঝে মাঝে ভেতরটা জ্বালা করত। সেদিনের সেই সমস্যাগুলো ঠাম্মি কখনো মাথা ঘামায়নি, আর না ঘামানোর কারণেই আজ এই পরিস্থিতি। কয়েকটা রক্তের রিপোর্ট আর সেইখান থেকেই কিছুটা মাংস নিয়ে বায়োপসি রিপোর্ট করতে জানা যায় ক্যান্সার ধরা পড়েছে। আর এই মারণ রোগ অনেকটাই স্প্রেড করেছে, প্রায় লাস্ট স্টেজ। আজ ঠাম্মি বড় অসহায় হয়ে ট্রিটমেন্ট করাতে রাজি হয়। 17খানা কেমো চলে তার। তারপরেও ডাক্তারবাবু চেক আপ করে বলল, আমি আশা দিতে পারছি না, খুব বেশি হলে মাস 2। সবাইয়ের মন ভার। দাদুভাই পুরো ভেঙে পড়েছে, তবে একবারও ঠাম্মিকে বুঝতে দেয়নি। প্রতিবার কেমো এবং রে চলাকালীন ঠাম্মির সে কি চিৎকার! মাথার চুলগুলো উঠে গেছে, চোখগুলো কোঠরে ঢুকে গেছে, শরীরটাও জীর্ণ, প্রায় বিভৎস চেহারা হয়ে গেছে প্রায়। বিছানা ছেড়ে উঠতেই পারছে না। সব কিছু তাকে তুলে করিয়ে দিতে হয়, চান করানো থেকে খাওয়ানো, সব কিছুটাই। কখনো কখনো এমনও হয়েছে মুখের গ্রাস থেকেও খাবার বেরিয়ে আসে, চেবানোর ক্ষমতাও হারিয়েছে। এইভাবে বেশ কিছুদিন কাটে। কিন্তু আজ হঠাৎ কি হলো ঠাম্মির? আজ সন্ধ্যের পর থেকে ঠাম্মি নিজে হেঁটে চলে বেড়াচ্ছে, কেমন কেমন করে তাকাচ্ছে। যেখানে একটা গ্রাস খাবার চেবানোর ক্ষমতা থাকতো না, মুখের ভেতর থেকে পড়ে যেত, আজ 20খানা রুটি 4 বাটি মাংস নিমেষেই শেষ। পারলে সারা পরিবারের খাবারও যেন সে একাই খাবে। আবার অন্যান্য রাতে ঠাম্মিকে কোলে তুলে নিয়ে গিয়ে বাথরুম করাতে হতো। আজ অস্বাভাবিকভাবে দাদুকে ডিঙিয়ে একাই বাথরুমে চলে গেল। দাদুভাই যখন জিজ্ঞেস করলো, ছবি আমি ধরে দেই তোমাকে একটু, তখন ঠাম্মি কেমনভাবে যেন তাকালো, শুধু কোনো কথাই বলল না। এরপর ঠিক রাত 2:30 বাজে, আর 2:30টার দিকে পুরো খাট যেন সব শুদ্ধ ওপরের দিকে উঠে আসছে। দাদু রীতিমতো ভয় পেল এবং চিৎকার করলো। আর চিৎকার করতেই বাবা মা আমরা সবাই ছুটে গেলাম। আমরা গিয়ে দেখলাম দাদুভাই গোটাটা ঘেমে খাটের নিচে বসে আছে, আর খাটের ওপরে নিশ্চিন্তে ঘুমিয়ে ঠাম্মি। যেন কিছুই হয়নি। ব্যাপারটা পুরোটাই কেমন গোলমেলে আর অস্বাভাবিক লাগলো।
সেরকম অস্বাভাবিক তো কিচ্ছু ঘটেনি, তবে আজ সকালে ঠাম্মির এক খুব কাছের জ্যোতিষ বান্ধবী ও তার বর এসেছিল ঠাম্মিকে দেখতে। তারপর থেকেই এই অস্বাভাবিক আচরণ, হাঁটা চলা, খাওয়া দাওয়া ঠিক আছে, এতে বাড়ির লোক হয়তো বা অবাক হলেও একটু স্বস্তি পায় মনে। কিন্তু ওই দাদু ভাইকে নিয়ে গোটা খাট সমেত ওপরের দিকে উঠে যাওয়া, ওটা কি ছিল? যাক, কোনো রকমের রাত কেটে পরের দিন সকাল হলো, কিন্তু সকালবেলা যথারীতি বিছানা সজ্জা ঠাম্মি, না উঠছে না নিজে হাতে খাচ্ছে, সব কোনো রকম করিয়ে দিতে হচ্ছে। তবে আজ আর দুপুরে খাওয়াতে পারল না। সারাদিন এইভাবেই কাটলো, শুধুমাত্র শুয়ে আছে আর কেমন করে তাকিয়ে আছে, আর কিচ্ছুটি করলো না। আবার ঠিক সন্ধ্যার পর থেকে সেই নিজে হাঁটা চলা, গোগ্রাসে খাবার না চিবিয়ে গিলে খাওয়া। তবে আজ আর দাদুভাই ঠাম্মির ঘরে শুলো না, অন্য ঘরে শুলো। ঠাম্মি আজ একাই শুয়েছে। ঠিক রাত 2টো থেকে 2:30 হবে। হঠাৎ যেন মনে হলো কেউ সদর দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। দাদুভাই একটু উঁকি মেরে দেখলো ঠাম্মি বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা জানার জন্য দাদু ও বাবাকে ডেকে নিয়ে ঠাম্মির পিছু নেয়, আর তারা দেখল ঠাম্মি বেরিয়ে সটান শ্মশানে গিয়ে পৌঁছায়। আর শ্মশানের চুল্লির পাশের বেঞ্চে ঠাম্মি গিয়ে বসলো, আর ঠিক তার 2 পাশে 2টো কালো মতো মানুষের আকৃতির মতো কিছু একটা বসে। বেশ কিছুক্ষণ ঠাম্মি শ্মশানের চুল্লির দিকে তাকিয়েই রইল। এরপর হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায়। তখন হালকা ভোরের আলো ফুটেছে, আর পুরো ব্যাপারটা দাদু বাবা দেখল। এরপর ঠাম্মিকে ওখান থেকে তুলে নিয়ে বাড়ি চলে এলো। আর বাড়িতে আনার পর আজকেও সকাল থেকে ঠাম্মি নিজের কাজ নিজে করতে পারছে না, না উঠছে না খাচ্ছে। কিন্তু সন্ধ্যের পর থেকে যথারীতি একই কাণ্ড। তবে আজ ঠাম্মির রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে বাবা, অনেকটাই বিরক্ত হয়ে, আবার কিছুটা পরীক্ষা করার জন্য। বাবা ভাবলো যা করার ওই ঘরেই করো, ওর এই অত্যাচার নেওয়া যাচ্ছে না, আর দাদুরও তো বয়স হয়েছে। তাই এবার নিশ্চিন্তে সবাই ঘুমোতে গেল। তবে আজ ঠিক রাত 2টোয় বিকট আর ভয়ঙ্কর এক শব্দে সবার ঘুম ভাঙে। হুড়মুড়িয়ে সব বিছানায় উঠে বসে, বোঝার চেষ্টা করছে আসলে শব্দটা কিসের এবং কোথা থেকে এলো। এরপর বাবা বেরিয়ে সদর দরজা খুলবে, ঠিক এমন সময় ঠাম্মির রুম থেকে চরম শক্ত জিনিস চিবোলে যেমন শব্দ হয়, ঠিক তেমনি শব্দ শুনতে পায়। বাবা গত 2 রাতের অভিজ্ঞতা থেকে আজ আর বাবা সোজা দরজা না খুলে দরজার ফাঁক দিয়ে দেখতে থাকে ঠাম্মির ঘরটা। আসলে শব্দটা কিসের? বাবা ভেতরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, আর চোখ দুটো ছানা বড়া। বাবা দেখতে পেল ভেতরে ঠাম্মির চোখ দুটো জ্বলছে আগুনের মতো, আর গোটা ঘর লণ্ডভণ্ড। সিলিং ফ্যানের ব্লেডগুলোকে ভেঙে ঠাম্মি চিবোচ্ছে। হঠাৎ কোনোভাবে বুঝতে পারে যে দরজার ফাঁক দিয়ে বাবা ঠাম্মিকে দেখছে। আর ঠিক তখনই সিলিং ফ্যানের মাঝের গোল অংশটা দিয়ে দরজায় মারতে থাকে ঠাম্মি, আর একটা ভারী কণ্ঠে বলতে থাকে, আমাকে ছেড়ে দে, না হলে তোদেরকেও সাথে নেব। আবার পরক্ষণেই ঠাম্মির কণ্ঠে কেঁদে কেঁদে বলতে থাকে, আর পারছি না, ওরা আমায় নিতে এসেছে, আমার মৃত চন্দ্রায়ণ করে দে। এই অভিশপ্ত রাতের কয়েকটা দিনের মধ্যে আজ প্রথমবার বাবা তার মায়ের কণ্ঠ শুনল। সাথে সাথে বাবা দাদু ভাইকে ডাকলো, এবং দাদু এসে জিজ্ঞেস করলো, ছবি তুমি এমন করছো কেন, আর কিসের চন্দ্রায়ণ, কি হয়েছে বলো? তখন ঠাম্মি বলল, আমি আমার পরিবারকে আর তোমাকে ছেড়ে যাব না বলে ওই জ্যোতিষ বান্ধবী মমতা আর মৃণালকে হাত দেখিয়েছিলাম, বলেছিলাম আমার হাতে আর কতদিন সময় আছে। তখন মৃণাল বলল, শোনো, দুঃখ করো না ছবি, মৃত্যুই জীবনের সার আর একমাত্র সত্যি। এই বলে বলেছিল তোমার মৃত্যু যোগ আছে 7 দিনের মধ্যে, আর যদি এই 7 দিন উতরে যায় তাহলে বছরখানেক টিকে যাবে। আর এটা আমি মেনে নিতে পারিনি, তাই আমি সেই সাধু বাবার সাথে দেখা করি। ঠাম্মি দাদু ভাইকে বলল, তুমি চেনো যেবার বাবুর পা ভেঙে গেছিল?
তোমার কথায় ডাক্তার দেখিয়েও তার পাশাপাশি যে সাধু বাবার শেকড় বেঁধে দিতে ঠিক হয়ে গেছিল তদ্দণ্ডে, বা টুকিটাকি বাবুর চাকরি হওয়া থেকে শুরু করে সব বিষয়ে যেতাম তাকেই বলেছিলাম গো। এবং মমতাকে পাঠিয়েছিলাম। সব শুনে সাধু বাবা বলেছিলেন যে জন্ম মৃত্যু কখনো নিয়ন্ত্রণ বা আটকে রাখা যায় না। তবুও আমার আকুল আকুতিতে মমতার হাতে এক মন্ত্রপুত পুঁটলি পাঠায়, আর ওই দিন মমতা ওটাই আমায় দিতে আসে। আর সেই পুঁটলি আমার বিছানার বালিশের নিচে আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আর 7 দিনও না, আমি ওই সন্ধ্যাতেই মারা যাই। আমায় শুধু শুধু আটকে রেখে আর লাভ নেই। আমি যে বড় যন্ত্রণা পাচ্ছি, বড় কষ্ট দেয় ওরা আমায়। এবার আমায় বিদায় দাও। ওরা তো আমায় নিতে আসছে, কিন্তু পারছে না। আসছে আবার চলে যাচ্ছে, কারণ আমার আত্মা তো বন্দি ওই পুঁটলির মধ্যে। কাল আমার মৃত চন্দ্রায়ণ করে দাও, একটু পিণ্ড দিস বাবু, আর আমায় খুব ভালো করে সাজিয়ে দিস। আর তার আগে ওই বালিশের নিচে যে পুঁটলিটা, ওটা আগুনে ফেলে দিস। আর তোর বাবাকে দেখিস বাবু, তোরা ভালো থাকিস। এরপর দাদুকে বলল, শোনো গো, আমি আসছি, নিজের যত্ন নিও, অপেক্ষায় থাকবো তোমার। বলেই দড়াম করে এক শব্দ হলো। বাবা দাদুর বুঝতে আর বাকি রইল না যে ঠাম্মি আবার মাটিতে লুটিয়ে পড়েছে, কারণ তখন ভোরের আলো ফুটে গেছে। এরপর পুরোহিত ডেকে শ্মশানে নিয়ে গিয়ে ঠাম্মিকে সুন্দর করে সাজিয়ে পিণ্ডদান করে মৃত চন্দ্রায়ণ হলো এবং দাহ করে তাকে মুক্তি দেওয়া হলো। তার মায়া, তার ভালোবাসা, তার পরিবার, তার যন্ত্রণা থেকে।